পারস্য উপসাগরের এক কোণায় চোখে পড়বে ছোট একটা দেশ। আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি, প্রায় বাসের অযোগ্য। উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। কিন্তু কিভাবে? আয়তনের দিক থেকে বিশ্বের 90তম। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার পর তৎকালীন সময়ের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে সবচেয়ে গরিব দেশগুলির একটি ছিল কাতার, এবং এটা মোটেও অবাক করা বিষয় নয়। গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়, আর আয়তনের বেশিরভাগই মরুভূমি, বসবাসের অনুপযোগী। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন পৃথিবী গ্রহের সবচেয়ে ধনী দেশ। ঠিকই শুনেছেন, বিশ্বের অন্যতম এই ছোট দেশের মাথাপিছু বার্ষিক আয় প্রায় $1,20,000। কাতারের এই রূপ পাওয়ার জন্য সবচেয়ে বড় অবদান এর প্রাকৃতিক সম্পদ। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দশকেই তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্যেও সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু খুব একটা বেশি নয়। কিন্তু 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে, দ্য নর্থ ফিল্ড, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা ছিল না। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল, আর ইউরোপের কোণায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর থেকে অনেক দূরে। শেল কোম্পানিও তাই আগ্রহ দেখায়নি। 1995 সালে হামাদ বিন খলিফা আল থানি তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে, আর আমি ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো, আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজির উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। কিন্তু শুধু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটা সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগও প্রয়োজন। তা না হলে কাতারের অবস্থা ভেনেজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার চেয়ে ভিন্ন কিছু হবে না। সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পেছনে আর কিছু জিনিস রয়েছে, আর সেটি হলো বিনিয়োগ ব্যবস্থা। হামাদ বিন খলিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার 18 বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ, একসাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্রে। তাই সাকেব আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন চেয়েও বেশি পরিমাণ অর্থ, যাদের কাজ হচ্ছে দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফক্সওয়াগেন, বার্কলেইস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশ কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। ইতিমধ্যে সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে কয়েক $1 বিলিয়ন খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ
ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভান্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। কাতারের আভ্যন্তরীণ কাঠামো দিনকে দিন পোক্ত হয়ে চলেছে। কাতারে 760 মাইলেরও বেশি রাস্তা রয়েছে, যার প্রায় সবগুলোই পাকা। কোনো রেলপথ নেই। দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, যার মধ্যে দোহা এবং উম্মে সাইদ। একটি আন্তর্জাতিক বিমানবন্দর দোহাতে অবস্থিত। কাতার ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স ধার্য করে না বা এর কোনো সাধারণ বিক্রয় করও নেই। বিদেশি কর্পোরেশনগুলির উপর কর আরোপ করা হয়, তবে সরকারের রাজস্বের 1/10-এরও কম। কাতার 2019 সালে চিনিযুক্ত পানীয়, তামাকজাত দ্রব্য, এনার্জি ড্রিঙ্কস এবং অ্যালকোহলের উপর ভারী আবগারি কর প্রয়োগ করেছে। এই দেশে ক্রাইম নেই বললেই চলে। মাত্র 12,000 সৈন্য রয়েছে এখানে, যাদের বেশিরভাগই সেনাবাহিনীতে কাজ করে, এবং এখানে সরকারি কর্মসূচির মাধ্যমে সকল বাসিন্দাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সরকার তার বিস্তৃত যুব কল্যাণ প্রচার অভিযানের অংশ হিসাবে তরুণদের জন্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক ক্লাব এবং সুযোগ সুবিধা প্রদান করে। কাতার শিক্ষার জন্য উদারভাবে ব্যয় করে। শিক্ষা বিনামূল্যে দেওয়া হয়। শিক্ষার্থীদের উপর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করে কাতার। সরকার প্রাপ্তবয়স্ক সাক্ষরতা বৃদ্ধির উপর জোর দিয়ে সারা দেশের স্কুল এবং কেন্দ্রগুলিতে বয়স্ক শিক্ষার ক্লাসও প্রদান করে। দেশের জনসংখ্যার প্রায় 4/5 সাক্ষর, যেখানে পুরুষ ও মহিলাদের প্রায় সমান অনুপাত রয়েছে। মরুভূমির মধ্যে এমন শহর তৈরি সত্যিই প্রশংসনীয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।